নেটওয়ার্ক টপোলজি ইন কম্পিউটার নেটওয়ার্ক। এই ভিডিওটি কমপ্লিট করার পরে তুমি জানতে পারবে নেটওয়ার্ক টপোলজি কাকে বলে এবং নেটওয়ার্ক টপোলজি আমাদের কেন দরকার এবং যত ধরনের নেটওয়ার্ক টপোলজি রয়েছে সবগুলো সম্পর্কে আমরা জানব। ভেরিয়াস টাইপস অফ নেটওয়ার্ক টপোলজি রয়েছে, সেগুলো হচ্ছে বাস, স্টার, রিং, মেশ, ট্রি অ্যান্ড হাইব্রিড। প্রত্যেকটা টপোলজি সম্পর্কে আমরা ডিটেলসে জানা ট্রাই করব এবং প্রত্যেকটা টপোলজি জানার পরে আমরা এদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে ডিটেলসে দেখব, যাতে করে তুমি ইন ফিউচারে যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে জব নাও সেই ক্ষেত্রে তুমি তোমার কোম্পানির জন্য কোন ধরনের টপোলজি ইউজ করবে সেটা যেন ইজিলি ফাইন্ড আউট করতে পারো। ওকে, সবার আগে আমাদের নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আইডিয়া নিতে হবে। নেটওয়ার্ক টপোলজির ডেফিনেশনটা যদি আমরা একবার পড়ি, topology defines the structure of the network of how all the components are interconnected to each other। তার মানে টপোলজি মানে কি? টপোলজি মানে হচ্ছে হলো, ধরো তোমার এখানে অনেকগুলি নোড আছে, এই নোডগুলিকে আমরা অ্যাকচুয়ালি কম্পিউটারগুলোকে আমরা নেটওয়ার্কিংয়ের ভাষায় নোড বলে থাকি। এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, এই নোডগুলোকে এমনভাবে অ্যারেঞ্জ করা যাতে করে তুমি এদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারো। সাপোজ এগুলি কীভাবে রাখছো, এখন এগুলির মধ্যে এমন কোনো মেকানিজম তুমি ইমপ্লিমেন্ট করছো যার ফলে কি এই কম্পিউটারটা যাতে বাকি আদার যে 4টা কম্পিউটার আছে সবার সাথে কমিউনিকেশন করতে পারে, সিমিলারভাবে এই কম্পিউটারটাও যাতে বাকি সবার সাথে কমিউনিকেশন করতে পারে এবং এটা প্রত্যেকটা কম্পিউটারের জন্যই যাতে সেমভাবেই কাজ করে। তার মানে আমরা বুঝলাম মানে কি, টপোলজি মানে হচ্ছে হলো অ্যারেঞ্জমেন্ট। কিসের অ্যারেঞ্জমেন্ট? ডিফারেন্ট টাইপস অফ নোটসের অ্যারেঞ্জমেন্ট, যাতে করে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। আর নেটওয়ার্ক টপোলজি মানে কি? নেটওয়ার্ক টপোলজি মানে হচ্ছে হলো কম্পিউটারগুলোকে এমনভাবে সেট করব, এমন একটা নেটওয়ার্কিং ব্যবস্থা সৃষ্টি করব যাতে করে সেই নেটওয়ার্কিং ব্যবস্থা ইউজ করে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। যার কারণে এখানে লেখা হয়েছে অ্যারেঞ্জমেন্ট অফ নোডস অফ কম্পিউটার নেটওয়ার্ক। নেটওয়ার্ক টপোলজি মানে হচ্ছে হলো অ্যারেঞ্জমেন্ট অফ নোডস অফ এ কম্পিউটার নেটওয়ার্ক। আর টপোলজিকে আমরা লেআউট বলতে পারি। সো এখন দেখো আরেকটু ডিটেলসে বলি যে টপোলজিটা অ্যাকচুয়ালি কী। তো এখন দেখো, এই যে দেখো কম্পিউটারগুলিকে আমি কীভাবে রাখছি, এখন নেটওয়ার্ক টপোলজি ইউজ করে আমি এদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। আমরা বিভিন্নভাবেই কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। তুমি খেয়াল করতেছো এখানে প্রত্যেকটা এক একটা টপোলজি, এক একটা ওয়ে অফ এস্টাবলিশিং কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট টাইপস অফ নোডস। তার মানে নেটওয়ার্ক টপোলজি মানে এক কথা আমরা বলতে পারি আমাদের কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারগুলোর মধ্যে আমরা এমনভাবে কেবলগুলি সেট করব বা এমন একটা কমিউনিকেশন ব্যবস্থা ক্রিয়েট করব যাতে করে তারা তাদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। টপোলজি বেসিক্যালি দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছিল ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছিল লজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজি মানে কি? ফিজিক্যাল টপোলজি মানে হচ্ছে হলো প্লেসমেন্ট অফ ভ্যারিয়াস নোডস, অর্থাৎ তুমি নোটগুলোকে কোথায় রাখবা সেইটাকে বলা হয় ফিজিক্যাল টপোলজি। এখন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারো, মনে করো তোমার একটা বিল্ডিং আছে, সেখানে গ্রাউন্ড ফ্লোরে তুমি এই 3টা কম্পিউটার রাখছো, আর তোমাদের যে ফার্স্ট ফ্লোর আছে সেইখানে 2টা কম্পিউটার রাখছো। এই যে ফিজিক্যালি যে কম্পিউটারগুলোকে একটাতে কিছু কম্পিউটারকে গ্রাউন্ড ফ্লোরে রাখলা এবং কিছু কম্পিউটারকে ফার্স্ট ফ্লোরে রাখলা, তার মানে তুমি ডিফাইন করছো যে তোমার কম্পিউটার বা তোমার নোটগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকবে। এই কোথায় থাকবে ফিজিক্যালি, এইটাকে ডিফাইন করে কি আমাদের ফিজিক্যাল টপোলজি। তাহলে লজিক্যাল টপোলজিটা কি? লজিক্যাল টপোলজির হচ্ছে হলো এই যে তুমি কিছু কম্পিউটারকে ফার্স্ট ফ্লোরে রাখলা এবং কিছু কম্পিউটারকে গ্রাউন্ড ফ্লোরে রাখলা। এখন লজিক্যাল টপোলজি আমাদের হেল্প করে কি, এই গ্রাউন্ড ফ্লোরের কম্পিউটার বা নোটটা ফার্স্ট ফ্লোরের কম্পিউটারের সাথে কিভাবে কমিউনিকেশন করবে, ঠিক আছে, এটাকে বলা হয় লজিক্যাল টপোলজি। ওকে, মনে করো গ্রাউন্ড ফ্লোরে আছে এই 3টা কম্পিউটার, তাদের মধ্যে তুমি ট্রি টপোলজি ইউজ করলা, যার ফলে কি ফার্স্ট ফ্লোরে থাকা কম্পিউটারগুলোর সাথে কমিউনিকেশন করা যাচ্ছে। এই যে তার মানে আমরা বুঝলাম যে কি এটা লজিক্যাল টপোলজির মাধ্যমে পসিবল। ফিজিক্যাল টপোলজি বেসিক্যালি আমাদের হেল্প করে আমাদের কম্পিউটারগুলো কোথায় রাখবো, এবং লজিক্যাল টপোলজি আমাদের হেল্প করে অ্যাকচুয়ালি আমরা কিভাবে এদের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করব। ওকে, এটা ছিল ফিজিক্যাল টপোলজি অ্যান্ড লজিক্যাল টপোলজি। এখন এখানে দেখো বিভিন্ন ধরনের টপোলজি রয়েছে। তো বেসিক্যালি মোস্ট অফ দ্য কেসে আমরা 6 টাইপস অফ টপোলজি দেখে থাকি, এর বাইরেও থাকতে পারে, বাট এগুলি মোস্ট পপুলার। সেগুলো হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি অ্যান্ড হাইব্রিড টপোলজি। তো আমরা একটা একটা করে সবগুলি দেখব। সো ভিডিওটা কিন্তু লেন্দি হবে, বাট তুমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সবগুলি টপোলজি সম্পর্কে ডিটেলসে জানবা। তার মানে কি তোমার অ্যাকচুয়ালি তোমার অনেকগুলি ভিডিও দেখা লাগতো প্রত্যেকটা টপোলজি সম্পর্কে জানতে হলে, বাট তুমি এই ভিডিওর মাধ্যমে তোমার অ্যাকচুয়ালি টাইম আরও সেভ হবে আমার মতে। আচ্ছা, সবার আগে আমরা দেখব বাস টপোলজি। বাস টপোলজিটা কি? বাস টপোলজি হচ্ছে এমন একটা কমিউনিকেশন সিস্টেম যেখানে একটা কমন ট্রান্সমিশন মিডিয়াম থাকবে, যে কমন ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে
যতগুলি নোটস আছে সবাই কমিউনিকেশন করতে সক্ষম হবে। যদি এটা কথা চিন্তা করো, এই যেটা ছিল কমন ট্রান্সমিশন মিডিয়াম, এইটার সাথে খেয়াল করছো কি না, এই যে নোটটা কানেক্টেড আছে, এই নোটটা কানেক্টেড আছে, এই নোটটা কানেক্টেড এবং এই নোটটা কানেক্টেড। এখন এই একটা মাত্র কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করবে। সাপোজ মনে করো এই যদি এই কম্পিউটারটার সাথে কমিউনিকেশন করতে চায়, সেক্ষেত্রে কী করবে, সে প্রথমে এই কমন ট্রান্সমিশন মিডিয়ামে তার মেসেজটা প্লেস করবে, তারপরে সেটা যে এখানে পৌঁছাবে, তারপরে তাদের মধ্যে কমিউনিকেশন হবে। অর্থাৎ নাম্বার 1 নোটটা কী মেসেজ পাঠিয়েছে সে তখন দেখতে পারবে। তো এই কমিউনিকেশন সিস্টেমটা কিন্তু বোথ ডিরেকশনাল মানে তুমি এই তোমার কমন যেই ট্রান্সমিশন মিডিয়ামটা আছে সেটা একে তো কোনো একটা নোটকে মেসেজ সেন্ড করতেও হেল্প করে, মেসেজ রিসিভ করতে হেল্প করে। সাপোজ এই দেখো এখানে 2 নম্বরটা কী করলো, তার মেসেজটা সেন্ড করলো, কার জন্য করেছে, 5 নম্বরের জন্য করেছে, সে কিন্তু রিসিভ করেছে, ঠিক আছে। আবার 5 নম্বর চাইলে কি 1 নম্বরকে আবার সেন্ড করতে পারে। তাহলে এই কমন মিডিয়ামটা বেসিক্যালি হেল্প করে কি, মেসেজ সেন্ড করতেও হেল্প করে এবং মেসেজ রিসিভ করতেও হেল্প করে। তো এখানে একটা জিনিস আছে, সেটা বলে নেই যে যেই মেসেজটাই পাঠানো হোক না কেন, ধরো এটা নাম্বার 1 নোটটা একটা মেসেজ পাঠালো, সেটা কিন্তু প্রত্যেকটা নোটের কাছে একটা একটা করে কপি যাবে, সবার কাছে মনে করে মেসেজের একটা করে কপি গেছে। এখন সবাই মেসেজটা পাবে কিন্তু সবাই রিসিভ করবে না, কারণ বেসিক্যালি মেসেজটা কার জন্য ছিল, মনে করো মেসেজটা 1 নম্বর কম্পিউটারটা 5 নম্বর কম্পিউটারের জন্য মেসেজটা সেন্ড করেছে, তাহলে তখন জাস্ট 5 নম্বর কম্পিউটারটাই মেসেজটা রিসিভ করবে, বাকি সবাই কী করবে, মেসেজটা ডিসকার্ড করে দিবে, কারণ মেসেজটা অ্যাকচুয়ালি তাদের জন্য না, এই কারণে তারা ডিসকার্ড করে দিবে এবং 5 নম্বর নোটটা জাস্ট রিসিভ করবে। তো এটা ছিল বাস টপোলজি। তো বাস টপোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদের জানাটা খুবই জরুরি। এটা হচ্ছিল অনলি ওয়ান ওয়্যার, লেস এক্সপেন্সিভ। একটা মাত্র কমিউনিকেশন ওয়্যার দিয়ে তুমি কিন্তু একটা টপোলজি সেট করে ফেলতে পারতেছো এবং সবাই কমিউনিকেশন করতে পারতেছে নিজেদের মধ্যে। সবাই কিন্তু প্রত্যেকে নিজেদের মধ্যে কমিউনিকেশন যেহেতু করতে পারতেছে, আমার টপোলজিও সেট হয়ে গেছে জাস্ট একটা মাত্র ওয়্যার ইউজ করে, তাই তার কারণে আমাদের এটা লেস এক্সপেন্সিভ। এটা বেসিক্যালি তোমার যদি কোনো জায়গায় টেম্পোরারি নেটওয়ার্ক ক্রিয়েট করার দরকার হয়, সেই ক্ষেত্রে এটা খুবই সুইটেবল, বাট পার্মানেন্ট নেটওয়ার্কের জন্য এটা কিন্তু ভালো না। নোট ফেলিয়ার ডাজ নট অ্যাফেক্ট আদার্স। নোট ফেলিয়ার মানে কি, নোট মানে এগুলিকে নোট বলা হয়। তো যদি মনে করো যদি এই নোটটাতে কোনো সমস্যা, এই কম্পিউটারটাতে যদি কোনো সমস্যা হয়, তাহলে কি আদার্স যেই নোটগুলি বা কম্পিউটারগুলি আছে তাদের মধ্যে কি কমিউনিকেশনে কোনো সমস্যা হবে? অবশ্যই না। এ চাইলেই কিন্তু এই তারের মাধ্যমে এর সাথে কমিউনিকেট করতে পারবে, আবার এ চাইলেও কিন্তু এই একই কমিউনিকেশন মিডিয়াম দিয়ে তাদের মধ্যে কমিউনিকেশন চালিয়ে যেতে পারবে। তার মানে কি, কোনো একটা নোট যদি ফেল হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, বাকিরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। ওকে, এখন ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখব। ডিসঅ্যাডভান্টেজ কী হতে পারে? নট ফল্ট টলারেন্ট, নো রিডান্ডেন্সি। মনে করো তারের সব জায়গায় সমস্যা হয়নি, পুরো কমিউনিকেশন ওয়্যারটাই তো মেন, তাই না? এটা যদি পুরোটা নষ্ট হয়ে যায় তাহলে কি কেউ কমিউনিকেশন করতে পারবে না? কেউই কিন্তু কমিউনিকেশন করতে পারবে না, এটি সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। তার মানে এই যদি তোমার এইখানে যদি এই তারে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তারা নিজেদের মধ্যে আর কমিউনিকেশন করতে পারবে না। তো সেটাই বলুন, নট ফল্ট টলারেন্স, অর্থাৎ যে অন্য কোনো উপায়ের মাধ্যমে কিন্তু তারা আর কমিউনিকেশন করতে পারবে না। আচ্ছা, তারপরে দেখো লিমিটেড কেবল লেন্থ। এটা একটা সার্টেন লেন্থ পর্যন্ত তুমি ইউজ করতে পারবা। তুমি চাইলে মন চাইলেও যে বিশাল বড় এরকম একটা চ্যানেল, এরকম একটা কেবল ইউজ করবা, সেটা কিন্তু সম্ভব নয়। একটা রেঞ্জের মধ্যে তোমাকে করা লাগবে। এবং নো সিকিউরিটি কেন? কারণ আমরা একটু আগে দেখেছিলাম যে ধরো এই কম্পিউটারটা যদি কোনো মেসেজ পাঠায়, সেটা প্রত্যেকটা কপি কিন্তু প্রত্যেকটা নোডের কাছে যায়, এর কাছেও যাবে, এর কাছেও যাবে, এর কাছেও যাবে, কিন্তু যে রিসিভার শুধু সেই রিসিভ করে, ঠিক আছে? বাকিরা ডিসকার্ড করে দেয়। যদি বাকিরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করে রাখলো যে তারা মেসেজটা পেলে আর ডিসকার্ড করবে না, সেই ক্ষেত্রে কি কোনো সিকিউরিটি থাকবে? অবশ্যই থাকবে না। তখন কি হবে, এই মেসেজটা যেহেতু এর জন্য পাঠানো হয়েছিল, সে তো দেখবে, সাথে ধরো এও দেখবে, তো সেই ক্ষেত্রে নো সিকিউরিটি। তো এই ছিল বাস টপোলজি। এখন আমরা দেখব রিং টপোলজি বেসিক্যালি একটা বাস টপোলজি বলা যায়, কিন্তু জাস্ট এটা ক্লোজড লুপের মধ্যে আছে। সাপোজ মনে করো এই যে এইটাকে যদি আমি জাস্ট এরকম ক্লোজ করে বন্ধ করে দিই, খেয়াল করছো? জাস্ট কী করলাম, ক্লোজ করে দিছি, তাই না? ক্লোজ করে দিলেই কিন্তু সেটা কি ওয়ান কাইন্ড অফ রিং টপোলজি। তো রিং টপোলজি দেখতে এরকম হয়। এখানে
একটা লুপের মধ্যে সবগুলো কম্পিউটার কানেক্টেড থাকে এবং এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন ওয়্যার। এটা হচ্ছে আমাদের ওয়্যারটা, এই ওয়্যারের মধ্যে সবাই কিন্তু কানেক্টেড থাকে বাকি নোডগুলো এবং এই ওয়্যারের মাধ্যমে তারা কমিউনিকেশন করে। এখন একটা জিনিস খেয়াল করছি কি না, প্রত্যেকটা কম্পিউটার বাকি দুইটা যে কাছের দুইটা কম্পিউটার আছে সেগুলির সাথে কানেক্টেড, যেমন কম্পিউটার 1, কম্পিউটার 2 এবং কম্পিউটার 6-এর সাথে কিন্তু কানেক্টেড। খেয়াল করো প্রত্যেকটাই কিন্তু অন্য যে কোনো দুইটা কম্পিউটারের সাথে কানেক্টেড যেগুলি কাছে রয়েছে। তো এটা হচ্ছে রিং টপোলজির বৈশিষ্ট্য যে একটা ওয়্যারের মাধ্যমে তারা কমিউনিকেশন করবে এবং প্রত্যেকটা কম্পিউটার এর পাশে আরও দুইটা কম্পিউটার ডিরেক্টলি কানেক্টেড থাকবে। এই যে প্রত্যেকটা কম্পিউটারের পাশে আরও দুইটা তোমার কম্পিউটার কানেক্টেড আছে ডিরেক্টলি, এই জন্য এটাকে বলা হয় পেয়ার টু পেয়ার ল্যান টপোলজি। আচ্ছা, এইটার যে কমিউনিকেশনটা হয় সেটা কিন্তু ইউনিডিরেকশনাল। এখন একটু আগে তুমি যখন চিন্তা করছিলা যে আচ্ছা কম্পিউটার 1 তো কম্পিউটার 2 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং কম্পিউটার 6-এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, এর ফলে সুবিধা হলো কি? সুবিধা হলো মানে তুমি এরকম চিন্তা করতে পারো, আমি যেটা বলতেছি যে কম্পিউটার 1 চাইলেই ইজিলি কম্পিউটার 2-কে মেসেজ সেন্ড করে দিতে পারবে, আবার চাইলেই 6-কেও মেসেজ সেন্ড করে দিতে পারবে। জিনিসটা এমন না, এইখানে যে কমিউনিকেশনটা হয় সেটা সবসময় ইউনিডিরেকশনাল হয়ে থাকে। ইউনিডিরেকশনাল মানে হচ্ছে একদিকে, কমিউনিকেশনটা সবসময় একদিকে হবে। মনে করো এই টপোলজিতে আমি সেট করে দিলাম কমিউনিকেশন সবসময় এই ডিরেকশনে হবে, তাহলে কি কমিউনিকেশন অলওয়েজ তোমাকে এভাবে হতে হবে। এখন মনে করো কম্পিউটার 1 কম্পিউটার 2-কে মেসেজ পাঠাতে চায়, তাহলে কিন্তু সে ইজিলি মেসেজটা সেন্ড করতে পারবে। কিন্তু কম্পিউটার 1 কম্পিউটার 6-কে ডিরেক্টলি মেসেজটা সেন্ড করতে পারবে না, কারণ আমি কমিউনিকেশনের যে ফ্লোটা সেটা এখানে সেট করে রেখেছি, আমি চাইলে চেঞ্জ করতে পারবো না। তাহলে কি কম্পিউটার 1 ডিরেক্টলি কখনোই কম্পিউটার 6-কে মেসেজ সেন্ড করতে পারবে না। তাহলে কীভাবে সেন্ড করবে? কম্পিউটার 1 ফার্স্ট অফ অল কম্পিউটার 2-কে মেসেজটা দিবে, কম্পিউটার 2 কম্পিউটার 3-কে মেসেজটা দিবে, কম্পিউটার 3 কম্পিউটার 4-কে মেসেজটা দিবে, 4 দিবে 5-কে এবং 5 লাস্টলি 6-কে মেসেজটা দিবে, যে মেসেজটা অ্যাকচুয়ালি কার থেকে এসেছিলো? কম্পিউটার 1 থেকে এসেছিলো। অর্থাৎ এই তারের মধ্যেই তোমার কি হবে, এটা সার্কেল হয়ে 6-এর কাছে আসবে এবং প্রত্যেকে একটা করে কপি গ্রহণ করবে বাট ডিসকার্ড করে দিবে যেহেতু মেসেজটা 6-এর জন্য। তো এটা ছিল ওয়ান কাইন্ড অফ ইউনিডিরেকশনাল। তো এইখানে দেখো, এখানে কিন্তু এই সাইডে ফ্লোটা কিন্তু এই সাইডে সেট করা, তো হয়তো এদিকে সেট করতে পারবা, নাহলে এদিকে সেট করতে পারবা। ওকে, ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ তুমি সেট করতে পারবা এবং সবসময় ফ্লোটা এভাবেই চলতে থাকবে। এখন এখানে কথা হচ্ছিল এদের মধ্যে কমিউনিকেশন অ্যাকচুয়ালি কোন রুলসের মাধ্যমে হয়, মানে কে মেসেজ সেন্ড করবে, কারণ সবাই তো একসাথে কানেক্টেড না, কে মেসেজ আগে সেন্ড করবে কে পরে সেন্ড করবে, এটাও তো একটা ভাবার বিষয়। তো এই যে মেসেজ কে সেন্ড করবে কে সেন্ড করবে না সেটা ডিফাইন করা হয় টোকেনের মাধ্যমে। এখানে টোকেন জিনিসটা কি? টোকেন হচ্ছিল একটা ধরো টিকেটের মতো। টিকিট জিনিসটা কীভাবে? মনে করো আমি টিকিটটা দিলাম কাকে? 1-কে দিলাম। আমি যদি টিকিট 1-কে দেই, টিকিট 1 তখন তোমার কমিউনিকেশন করতে পারবে, অন্য কেউ আর কমিউনিকেশন তখন এই ক্লোজ লুপে করতে পারবে না, ঠিক আছে? তারপর একটা সার্টেন টাইম অ্যামাউন্টের পরে সেটা যাবে 2 নম্বরের কাছে, এই টিকিটটা যাবে তখন কার কাছে? 2 নম্বরের কাছে। তখন 2 নম্বর কমিউনিকেশন করতে পারবে অন্য নোডের সাথে, বাকি 1 থেকে 3 পর্যন্ত কমিউনিকেশন তারা করতে পারবে না, জাস্ট 2 কমিউনিকেশন করতে পারবে। তো এই টোকেনের বিষয়টা চলো আমরা একটু আরও ভালো মতো বোঝার ট্রাই করি। মনে করো এই টোকেনটা এর কাছে আছে, তার মানে কি শুধুমাত্র এ কমিউনিকেশন করতে পারবে এবং টোকেনটা একটু পরে শিফট হয়ে গেল কার কাছে? এর কাছে। তার মানে কি এ বাকি সবার সাথে কমিউনিকেশন করতে পারবে, বাট আদার্সরা কোনো মেসেজ সেন্ড করতে পারবে না, রিসিভ করতে পারবে বাট সেন্ড করতে পারবে না। সিমিলারভাবে তারপরে যাবে এর কাছে, তারপরে যাবে এর কাছে, তারপরে যাবে এর কাছে, তারপরে যাবে এর কাছে। তো যখন যার কাছে টিকিট বা টোকেন থাকবে তখন সে কমিউনিকেশন করতে পারবে। তো এখন আমরা দেখব যে রিং টপোলজির কী কী অ্যাডভান্টেজ রয়েছে এবং কী কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। সো ফার্স্ট অফ অল দ্য ডেটা ট্রান্সমিশন ইজ হাই স্পিড। অবশ্যই হাই স্পিড, কারণ তারা দেখো একটা লুপের মধ্যে যেহেতু আবদ্ধ আছে এবং কয়েকটা কম্পিউটার নিয়ে আছে, সুতরাং কি ট্রান্সমিশনটা কিন্তু হাই স্পিড হবে। দ্য পসিবিলিটি অফ কলিশন ইজ মিনিমাম ইন দিস টাইপ অফ টপোলজি। দেখো কলিশন হবে না কেন, এর কারণ হচ্ছে হলো যখন যার কাছে তোমার টোকেন থাকে শুধুমাত্র কিন্তু সেই তোমার মেসেজটা সেন্ড করতে পারে, অন্য কেউ কিন্তু তখন মেসেজটা সেন্ড করতে পারবে না। তাহলে কি এর মেসেজটা সুন্দর মতো মনে করে এর কাছে যা পৌঁছাইলো, ঠিক আছে? তার মানে অন্য কেউ তো মেসেজ এখন সেন্ড করেনি যে এটার সাথে যে এইখানে এসে কনফ্লিক্ট করবে না, যেহেতু অন্য কেউ মেসেজ সেন্ড করতে পারে না, সুতরাং এর ফলে তোমার কমিউনিকেশনটা তোমার কলিশন হয় না, মানে একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না আর কি। চিপস টু ইনস্টল অ্যান্ড এক্সপ্যান্ড।
অ্যান্ড ইট ইজ লেস কস্টলি দ্যান স্টার টপোলজি অ্যান্ড অল নোডস উইথ ইকুয়াল অ্যাক্সেস। হ্যাঁ দেখো, এখানে কিন্তু কোনো সেন্ট্রাল নোড নেই না যে এ মাস্টার নোড, এ যখন মন চাবে পাঠাইতে পারবে, বাকিরা এর জন্য ওয়েট করা লাগবে, যখন পারমিশন দেবে তখন মেসেজ সেন্ড করতে পারবে, এমন কিছু না। কিন্তু যার কাছে টোকেন থাকবে সেই কিন্তু মেসেজ সেন্ড করতে পারবে, এবং টোকেন কিন্তু সবার কাছে ইকুয়ালি থাকে, যার কারণে কি তোমার অল নোডস তোমার কমিউনিকেশনের সময় ইকুয়াল অ্যাক্সেস পেয়ে থাকে। পারফরমেন্স বেটার দেন বাস টপোলজি। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিফিকাল্ট টু ট্রাভেল শুটিং অ্যান্ড ফেলিয়ার কি? মনে করো সাপোজ এইখানে কোনো কারণে তোমার ইস্যু দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে কি একটা সমস্যা? কি সমস্যা? যে তুমি কিন্তু মেসেজটা কিন্তু আর সেন্ড করতে পারতেছো না। 6 চাইলেও 1K আর মেসেজটা কিন্তু সেন্ড করতে পারতেছে না। কারণ হচ্ছে এটাতে ধরো এই ডিরেকশনে আছে, সুতরাং কি সে কখনোই কিন্তু এই ডিরেকশনে আর পাঠাতে পারবে না, কারণ এখানে তারটাই সমস্যা হয়েছে। তাহলে কি এটা একটা ফেলিয়ার। এছাড়াও কোনো একটা নোডে যদি সমস্যা হয় সেটাও কিন্তু একটা ফেলিয়ার, কারণ এইখানে এসে আগে মেসেজটা এর মধ্যে জমা হয়, তারপরে মেসেজটা এর মধ্যে জমা হয়, তারপরে মনে করলো যে রিসিভারের কাছে এসে জমা হলো। বাট কোনো কারণে যদি এই কম্পিউটারটায় সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু মেসেজিং করতে পারবে না, তাহলে এখানে ফেলিয়ার একটা সমস্যা। এবং কোথায় অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় সেটাও কিন্তু ট্রাবল শুটিং করা খুবই টাফ। ওকে, রিকনফিগারেশন একটা ডিফিকাল্ট বিষয়, যে মাঝখানে একটা কম্পিউটারে শেয়ার করে দিব, এগুলি রিকনফিগারেশন করা খুবই টাফ এবং ডিল হতে পারে, এবং নো সিকিউরিটি, কারণ প্রত্যেকটা মেসেজ মনে করে এইটা ওরে মেসেজ পাঠাবে, তারা কি প্রত্যেক একটা করে কপি পাবে না? যদি কোনো একজন হ্যাকার থাকে এবং সে যদি চায় যে না আমি মেসেজটা দেখব, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সিকিউরিটি নেই, দেখতেই পারে। ইনক্রিজ লোড ডিক্রিজ পারফরমেন্স, যত কম্পিউটারের সংখ্যা বাড়বে তোমার লোড বাড়বে, ততই কিন্তু পারফরমেন্স খুবই কমে যাবে, অর্থাৎ মেসেজিং। কারণ সবার তখন কি ধরো অনেকগুলি কম্পিউটার আছে, টোকেন আস্তে আস্তে শিফট হবে, তার ততক্ষণে কি এরা বসে থাকবে, ঠিক না? কখন টোকেন পাবে, তারপরে যে তোমার মেসেজিং করবে। তো জিনিসটা কি, যত লোড বাড়বে তোমার পারফরমেন্স তত ডিক্রিজ হবে। ওকে, তো এই ছিল রিং টপোলজি সম্পর্কে ডিটেলস। এখন আমরা দেখব স্টার টপোলজি। তো স্টার টপোলজি নাম থেকে কিন্তু আমরা বুঝতেছি এটাতে কী ধরনের কমিউনিকেশন প্যাটার্ন হবে। এটা ওয়ান কাইন্ড অফ দেখতে কিন্তু স্টারের মতো, তাই না? যার কারণে এটার নাম দেওয়া আছে স্টার টপোলজি। এখন স্টার টপোলজিতে দেখো প্রত্যেকটা নোডের সাথে কিন্তু কানেক্টেড। এই নোডটা এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, আবার এটা কানেক্টেড, বাট নট ডিরেক্টলি। প্রত্যেকটা নোডের সাথে ইনডিরেক্টলি কানেক্টেড আছে। দেখতে ডিরেক্টলি মনে হয় যে এখান থেকে এখানে ডিরেক্টলি, না, এটা ইনডিরেক্টলি কানেক্টেড। কারণ হচ্ছিল মাঝখানে আমরা একটা সেন্ট্রাল ডিভাইস ইউজ করেছি যার মাধ্যমে তারা কানেক্টেড, তারা ডিরেক্টলি কানেক্টেড না। ডিরেক্টলি কানেক্টেড কাকে বলে? একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যদি ডিরেক্টলি কানেক্টেড থাকে, মাঝখানে কোনো কিছু থাকবে না, এটাকে বলা হয় ডিরেক্টলি কানেক্টেড। বাট এখানে আমরা একটা সেন্ট্রাল ডিভাইস ইউজ করে তাদেরকে কানেক্ট করেছি। সেই সেন্ট্রাল ডিভাইসটা হতে পারে হাব অথবা সুইচ। ওকে, তো হাব অ্যান্ড সুইচ সম্পর্কে আমার অলরেডি ভিডিও আছে প্লেলিস্টে, অবশ্যই তোমরা দেখবা, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। এখন এই সেন্ট্রাল ডিভাইস ইউজ করে প্রত্যেকটা ডিভাইসের সাথে কানেক্টেড আছে। তো এখানে কি সেন্ট্রালি ম্যানেজমেন্ট করা যায় যে কার মেসেজটা কখন আসবে, কখন যাবে। তো এটা একটা সুবিধা আছে স্টার টপোলজিতে। এখন স্টার টপোলজিতে যদি আমি সুইচ ইউজ করি মনে করো, তাহলে আমার সিকিউরিটিটা কিন্তু অনেক ইনক্রিজ হয়। সিকিউরিটি কেন ইনক্রিজ হয়? আগের দুটোতে আমরা কী দেখেছিলাম, বাস টপোলজিতে আমরা দেখেছিলাম যে কোনো একটা সেন্ডার যদি কোনো মেসেজ পাঠায় সেটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসের কাছে যে জমা হয়, বাট যে রিসিভার শুধুমাত্র সেই মেসেজটা রিড করতে পারে, বাট সেখানে একটা সিকিউরিটি ইস্যু ছিল। বাট স্টার টপোলজিতে এই জিনিসটা অ্যাভয়েড করা যায়। এই কম্পিউটারটা যদি 1 নম্বর কম্পিউটারটা যদি মনে করো 9 নম্বর কম্পিউটারটাকে কোনো মেসেজ পাঠাতে চায়, শুধুমাত্র সেই মেসেজটা দেখবে, অন্য কারো কাছে কোনো কপিও যাবে না যদি সুইচ ইউজ করা হয়। হাব ইউজ করলেও ভিন্ন বিষয়, কেন সেটা তুমি যদি হাবের ভিডিও দেখো জানতে পারবা। তার মানে কি এখানে আমি সিকিউরিটি ইনক্রিজ করতে পারি। তাহলে সবার আগে 1 নম্বর কম্পিউটারটা মেসেজটা দিবে কাকে? এই সেন্ট্রাল ডিভাইসটাকে দিবে। তারপর সেন্ট্রাল ডিভাইসটা তোমার ডিসাইড করবে যে মেসেজটা কার জন্য, তখন সে তাকে সেন্ড করে দিবে। তো এইটার মাধ্যমে কিন্তু ইজিলি কমিউনিকেশন করা যায় এবং ইফিশিয়েন্ট কমিউনিকেশন করা যায়। তোমরা এখানে দেখতেই পারতেছো যে খুব ফাস্ট কমিউনিকেশন হচ্ছে, তাই না? দেখছো? তো এখানে এটার অ্যাডভান্টেজটা কি এই স্টার টপোলজির? ইফিশিয়েন্ট ট্রাভেল শুটিং, যেহেতু সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেই আইডেন্টিফাই করে দেয় কোন নোটটায় তোমার প্রবলেম হয়েছে। ওকে, নেটওয়ার্কটাকে কন্ট্রোল করা যায়। এই সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে আমি আমার পুরো নেটওয়ার্কটাকে কন্ট্রোল করতে পারবো। কার মেসেজ কোথায় যাবে, সবার কাছে তো যাবে না, তাই না? তাহলে আমি কন্ট্রোল করতে পারবো। লিমিটেড ফেলিয়ার, যেহেতু সেন্ট্রাল ডিভাইসটাই তোমার মেইন, সেই সব কিছু কন্ট্রোল করতেছে, সুতরাং নোট ফেলিয়ারের চান্স খুবই কম।
কজ ইফেক্টিভ কেন? তুমি একটা সেন্ট্রাল সার্ভার ইউজ করেই সবার সাথে কমিউনিকেশন করতে পারতেছো, তাহলে অবশ্যই তোমার কজ ইফেক্টিভ। হাই ডেটা স্পিড, যেহেতু ডিরেক্টলি মানে সেন্ট্রাল সার্ভারের সাহায্য নিয়ে তুমি ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারতেছো অন্য কোনো নোডের কাছে। তোমার এই না এমন হলেও অনেক দেরি হতো না, প্রথমে এর কাছে যাবে, পরে এর কাছে যাবে, পরে এর কাছে যাবে, তারপরে যে এর কাছে পৌঁছাইলো, জিনিসটা কি অনেক সময় সাপেক্ষ না? তো এই জিনিসটা কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারতেছো কিসে? এই স্টার টপোলজিতে আমরা জাস্ট সেন্ট্রাল ডিভাইস ইউজ করে ডিরেক্টলি কিন্তু আমাদের মেসেজটা এই পথে পাঠাই দিতে পারতেছি, সুতরাং এটা আমাদের টাইম সেভ করে। ইজি টু ডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্ট, ইজি টু ডিজাইন, খেয়াল করছি স্টার টপোলজি জাস্ট আরেকটা ডিভাইস অ্যাড করবা, তখন কি জাস্ট এখানে এসে অ্যাড করে দিবা, আরেকটা ডিভাইস অ্যাড করবা, জাস্ট এখানে এসে অ্যাড করে দিবা, এই জন্য এটাকে বলে ইজি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ডিজাইন। স্কেলেবল মানে কি? স্কেলেবল মানে হচ্ছিলো তুমি ধরো তুমি একটা দামি রাউটার সুইচ ইউজ করলা, ওইখানে ধরো মনে করো শুরুর দিকে তোমার একটা সুইচ ছিল, সেখানে 24টা পোর্ট ছিল, তার মানে কি 24টা কম্পিউটারকে কানেক্ট করে এরকম একটি স্টার টপোলজি ক্রিয়েট করতে পারবা। আচ্ছা, তুমি চাইছো যে আরও কম্পিউটার অ্যাড করতে চাও, সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে তুমি আরও দামি সুইচ ইউজ করতে পারো, যেখানে পোর্ট সংখ্যা ধরো 48টা আছে, তার মানে কি 48টা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারো। সো তুমি চাইলে স্কেলেবল করতে পারো। এছাড়াও ধরো তোমার এখানে আরেকটা স্টার টপোলজি আছে, সেটাকেও তুমি কিন্তু চাইলে কানেক্ট করতে পারো একটা রিপিটারের সাহায্যে, মানে এদের মধ্যে কানেকশন বিল্ড করে। সুতরাং এটা একটা স্টার টপোলজি, এটা একটা স্টার টপোলজি, তুমি চাইলে দুইটা স্টার টপোলজিকে কানেক্ট করতে পারো, যার ফলে কি তোমার নেটওয়ার্কটা কিন্তু অনেক বড় হয়ে গেল, যার কারণে এটা বলা হয় স্কেলেবল। ওকে, ডিসঅ্যাডভান্টেজ, সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার, সবচেয়ে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ যে সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার। সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ারটা কি? ধরো যেই একটা ফেলিয়ারের কারণে পুরো নেটওয়ার্কের কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, সেটাকে বলা হয় সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার। তোমরা আশা করি বুঝতে পারছো যে সেন্ট্রাল পয়েন্ট কোনটা এবং কোনটার ফেলিয়ার হলে কী ইস্যু হবে। এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্ট। এই সুইচটা বা এই সেন্ট্রাল পয়েন্টের যদি কোনো সমস্যা হয়, কোনো কম্পিউটার কিন্তু কোনো কম্পিউটারের সাথে আর কমিউনিকেশন করতে পারবে না। এই জন্য এটাকে বলা হয় সেন্ট্রাল পয়েন্ট অফ ফেলিয়ার। পারফরমেন্স ইজ বেসড অন দ্য সিঙ্গেল কনসেন্ট্রেটর, অর্থাৎ হাব যত দাম ইউজ করবো তত পারফরমেন্স ভালো হবে, তাই না? বা সুইচ যত দাম ইউজ করবা তোমার পারফরমেন্স ভালো হবে। বটলনেক্স ডিউ টু ওভারলোড, এখন বটলনেক্স কেন? মানে যতই বলো ডিভাইস যত বেশি ইউজ করবে একটা সময় তো এটা ক্রস করবে, যার মানে তুমি চাইলে অনেক বেশি ডিভাইস ইউজ করতে পারবা না। ইনক্রিজ কস্ট ডিউ টু সুইচ হাব, ওই যে তুমি যদি নেটওয়ার্ক বড় করতে চাও তাহলে তোমাকে দামি সুইচ কিনতে হবে, সেই ক্ষেত্রে তোমার কস্ট বেড়ে যাচ্ছে। তো এটা ছিল তোমার স্টার টপোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এবং আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম না, যে কীভাবে তুমি স্কেলেবল করতে পারো, তোমার নেটওয়ার্কটাকে বড় করতে পারো স্টার টপোলজি ইউজ করে, এভাবে করা যায়। এটা একটা স্টার টপোলজি, এটা একটা স্টার টপোলজি, এবং তাদের মাধ্যমে আমি একটা রিপিটার ইউজ করে দুইটা স্টার টপোলজিকে কানেক্ট করতে পারি। রিপিটার সম্পর্কে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, চাইলে দেখতে পারো। রিপিটার কাজ কি? এখান থেকে একটা সিগন্যাল আসলো, সেই সিগন্যালটাকে আবার রিজেনারেট করে, আবার মানে ওটা পাওয়ারটা বাড়ায় দেয়, কি মানে রিজেনারেট করে আবার একে দিয়ে দেয়, সেক্ষেত্রে কি মেসেজ লস্ট হয় না। তো এইভাবে একটা রিপিটার ইউজ করে তুমি তোমার স্টার টপোলজিকে অনেক বড় করতে পারো এবং স্কেলেবল করতে পারো। তো এই ছিল স্টার টপোলজি সম্পর্কে ডিটেলস। এখন আমরা দেখব মেশ টপোলজি। মেশ টপোলজি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপোলজি। সচরাচর মেশ টপোলজি নিয়ে কোয়েশ্চেন করবে, এটা ম্যাথ নিয়েও কোয়েশ্চেন করে, যেটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। মেশ টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে প্রত্যেকটা নোড অন্যান্য নোডের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে। আমি ডিরেক্টলি কানেক্টেড থাকা মানে কিন্তু একটাকে বুঝিয়েছি, সেটা হচ্ছে একটা কম্পিউটার অন্য একটা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে, মাঝখানে কোনো ডিভাইস থাকতে পারবে না। সো এই মেশ টপোলজিতে প্রত্যেকটা নোডের সাথে কিন্তু ডিরেক্টলি কানেক্টেড। যেমন তুমি এখানে খেয়াল করো, নোড 1 প্রত্যেকটা নোডের সাথে কিন্তু ডিরেক্টলি কানেক্টেড। এই যে দেখো, নোড 3 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, নোড 4 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, নোড 2 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, এবং এটা কিন্তু প্রত্যেকটা নোডের জন্য। দেখো নোড 3ও কিন্তু নোড 1 এর সাথে কানেক্টেড, নোড 2 এর সাথে কানেক্টেড, নোড 4 এর সাথে কানেক্টেড। সো এটার সুবিধা অসুবিধা কি? দেখো প্রত্যেকটা যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, তারা কিন্তু ইজিলি কমিউনিকেশন করতে পারে এবং ফল্ট টলারেন্ট অ্যান্ড রিলায়েবল। ফল্ট টলারেন্ট এবং রিলায়েবল মানে কি? তোমার মেসেজ তুমি যদি চাও যে আমি যেমনিই পারি আমি নোড 4কে মেসেজ পাঠাবো, তুমি পাঠাতে পারবা এবং মেসেজটা নোড 4 এর কাছেই যাবে। এই জন্য এটাকে বলা হয় ফল্ট টলারেন্ট অ্যান্ড রিলায়েবল। এখন এটা কীভাবে সম্ভব? মনে করো তোমার এই তারের এই কেবলটা নষ্ট হয়েছে, মনে করো, তার মানে কি তুমি নোড 3 এর সাথে কি কমিউনিকেশন করতে পারবা না? অবশ্যই করতে পারবা। কীভাবে? তুমি এইভাবে করতে পারো। একটা রাস্তা আছে, দেখো, তুমি নোড 1 থেকে নোড 4কে দিবা,
তারপরে কি নোড 3 এর কাছে সেটা যাবে। সিমিলারভাবে নোড 1 থেকে নোড 2 এর কাছে দিবা, নোড 2 সেটা নোড 3 এর কাছে সেন্ড করে দিবে। আবার তুমি চাইলে নোড 1 থেকে নোড 2 এর কাছে দিতে পারো, তারপরে নোড 4 কাছে যাবে সেটা, তারপরে যাবে নোড 3 এর কাছে। তার মানে কি একটা রাস্তা নষ্ট হয়ে গেছে, তোমার কাছে আদার অনেকগুলো রাস্তা আছে নোড 1 থেকে নোড 3 এর মধ্যে কমিউনিকেশন করার জন্য। যার কারণে এটাকে বলা হয় ফল্ট টলারেন্ট। ফল্ট টলারেন্ট মানে কি, ফল্ট হলেও তুমি মেসেজিং করতে পারবা। আর রিলায়েবল মানে কি, তোমার মেসেজটা যাওয়ার অনেক অপশন রয়েছে। ওকে, তো এটা ছিল তোমার মেশ টপোলজি। এখন এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখব। অ্যাডভান্টেজ তো আমরা দেখলামই, ফল্ট টলারেন্ট অ্যান্ড রিলায়েবল। তো আমি এটা নিয়ে আর ডিটেলসে বলবো না, আশা করি এটা বুঝতে পারছো যে তুমি ফার্স্ট অফ অল তুমি ডিরেক্টলি কমিউনিকেশন করতে পারতেছো, তোমার টাইম খুবই সেভ হচ্ছে এবং খুবই ফাস্ট ইফিশিয়েন্টলি তুমি মেসেজিং করতে পারতেছো। আর কোনো কারণে যদি তোমাদের মধ্যে লিঙ্কটা নষ্ট হয়ে যায়, মনে করি এই লিঙ্কটা নষ্ট হয়ে গেছে, তোমার হাজারটা অপশন আছে তুমি এই কম্পিউটারের সাথে কমিউনিকেশন করার জন্য। কারণ যত বেশি তোমার কম্পিউটার বাড়বে, তোমার কি লিঙ্কের পরিমাণ তত বেশি যাবে, ততগুলি রাস্তা ক্রিয়েট হবে। ওকে, সো দেখো তারপরে হচ্ছিলো যে ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা একটু দেখি, ইস্যু উইথ ব্রডকাস্ট মেসেজ। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এর কারণে মেশ টপোলজিতে কখনো ব্রডকাস্টিং করতে নাই। যদি করো তাহলে পুরো নেটওয়ার্কটাই তোমার ট্রাফিকের কারণে বন্ধ হয়ে যাবে। কী জিনিসটা একটু বোঝা ট্রাই করি, সময় লাগবে। দেখো ব্রডকাস্টিং মানে কি, ব্রডকাস্টিং মানে হচ্ছিল নোড 1 একটা মেসেজ দিবে, এখন এই মেসেজটা যে রিসিভ করবে সে কী করবে, সেই মেসেজটা সবার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো নোড 1 মনে করো নোড 4কে একটা মেসেজ দিল, তাহলে ব্রডকাস্টিং করতে বলছে, তার মানে কি নোড 4 কী করবে, সবার কাছে মেসেজটা পাঠিয়ে দিবে। হ্যাঁ, সবার কাছে পাঠাইলে কি নোড 3 এর কাছে সেটা যাবে এবং সেটা নোড 2 এর কাছে যাবে। ওকে, এখন যেহেতু এটা একটা ব্রডকাস্ট মেসেজ, নোড 3ও কী করবে, সবার কাছে মেসেজটা পাঠাবে, সেটা আবার নোড 1 এর কাছে যাবে, সেটা আবার নোড 2 এর কাছে যাবে। ওকে, আবার নোড 2 তো রিসিভ করে রাখছিল, সেটা নোড 1 এর কাছে যাবে, নোড 3 এর কাছে যাবে। আবার দেখো ঘুরে ফিরে কিন্তু নোড 1 তার ব্রডকাস্টিং মেসেজ 2বার পাইছে, সেটা কি সে আবার সবার কাছে পাঠাবে। তো এই যে একটা মেসেজ সারাক্ষণ এরকম লুপের মতো ঘুরতে ঘুরতে এত বেশি ট্রাফিক ক্রিয়েট হবে যে এক সময় তোমার নেটওয়ার্কটাই ব্রেক হয়ে যাবে, তখন আর কমিউনিকেশন পসিবল হবে না। এটাই বলছে যে ইস্যু উইথ ব্রডকাস্টিং মেসেজ। ওকে, আচ্ছা, এক্সপেন্সিভ অ্যান্ড ইমপ্র্যাকটিক্যাল ফর লার্জ নেটওয়ার্ক। কেন, তোমার যদি অল্প কম্পিউটার থাকে ঠিক আছে, তুমি সবার সাথে সবার কানেকশন রাখছো, সবাই যাতে ইজিলি কমিউনিকেশন করতে পারে। বাট ইন কেস তোমার কম্পিউটার সংখ্যা যদি বাড়ে, সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ইস্যু হবে। দেখো 4টা কম্পিউটার তো ঠিক আছে, এখানে দেখো মাত্র কয়টা, 3, 6, 7টা কম্পিউটার ইউজ করার ফলে জাস্ট 3টা কম্পিউটার আমি বাড়াইছি, যার ফলে কী হইতেছে দেখো কতগুলি তার, কতগুলি ক্যাবেল তোমার এক্সট্রা অ্যাড করা লাগছে এবং কি কমপ্লেক্স একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে। সো তোমার ইস্যু হবে, মানে এটা একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট করে দেয়। কার সাথে কার লিঙ্ক আছে না আছে এগুলি ম্যানেজ করা কখনোই সম্ভব নয় যদি অনেক বেশি কম্পিউটার হয়ে যায়। ঠিক আছে, তখন 60টার জন্য কত, তাহলে তুমি চিন্তা করো যদি 100টা কম্পিউটার থাকে এবং তাদের মধ্যে যদি মেশ টপোলজি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু অনেক বেশি ক্যাবেলের প্রয়োজন এবং ডিজাইনটা অনেক বেশি কমপ্লেক্স হবে, যেটা কখনোই প্র্যাকটিক্যাল না ফর এ লার্জ নেটওয়ার্ক। ওকে, তো এই ছিল মেশ টপোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা হাইব্রিড টপোলজি সম্পর্কে আলোচনা করব। এটা সম্পর্কে আলোচনা করার কিছু নাই, এর কারণ হচ্ছে হলো হাইব্রিড মানে কি, কম্বিনেশন অফ মাল্টিপল টপোলজি। অর্থাৎ তুমি যদি মাল্টিপল টপোলজি ইউজ করে এবং তাদেরকে কানেক্ট করে কোনো একটা টপোলজি ক্রিয়েট করো, সেটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। যেমন এখানে দেখো, এটা হচ্ছিল বাস টপোলজি, এটা হচ্ছিল স্টার টপোলজি, এটা হচ্ছিল মেশ টপোলজি। তাদেরকে তুমি কানেক্ট করছো একটা স্পেশাল ওয়্যার ইউজ করে, বা ওয়্যার ইউজ করে কানেক্ট করা যায়। সো এই যে তুমি 3টা টপোলজিকে কানেক্ট করে একটা টপোলজি ক্রিয়েট করছো, সিঙ্গেল টপোলজি, সেটাকে বলা হবে হাইব্রিড টপোলজি। তুমি চাইলে এখানে কি রিং টপোলজি অ্যাড করে দাও, কোনো সমস্যা নেই, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তো আমরা বলতেই পারি যদি ডিফারেন্ট টাইপস অফ টপোলজি ইউজ করে একটা সিঙ্গেল টপোলজি ক্রিয়েট করা হয়, সেটাকে বলা হয় হাইব্রিড টপোলজি। ওকে, তো এগুলি একটু পড়ো, এগুলি এত ডিটেলসে পড়ার কিছু না, হাইব্রিড টপোলজি এত ইম্পর্টেন্ট না, জাস্ট আমরা একটু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে ফোকাস করি। সেটা হচ্ছিলো হাইব্রিড টপোলজি রিলায়েবল, কারণ হচ্ছিলো তোমার তুমি চাইলেই মেসেজিং করতে পারবা, অনেকগুলো অপশন বেড়ে যায় তোমার। কারণ মনে করো এই লিঙ্কটা যদি তোমার কোনো কারণে ডিসকার্ড হয়, তুমি এদের সাথে কানেক্ট দিয়ে রাখো, তো এইখান থেকে তুমি কমিউনিকেশন করতে পারবা।
মানে বিভিন্নভাবে কমিউনিকেশন করা যাবে, এই জন্য এটা বলা হয় রিলায়েবল। স্কেলেবল তো অবশ্যই, তুমি মাল্টিপল টপোলজি ইউজ করে একটা বড় টপোলজি ক্রিয়েট করতেছো, তার মানে কি তুমি বড় নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারতেছো, নতুন টপোলজি অ্যাড করতে পারতেছো, তার কারণে এটাকে স্কেলেবল নেটওয়ার্ক। ফ্লেক্সিবল মানে কি, তুমি চাইলে অন্য একটা টপোলজিকে সরাই দিতে পারো, লাগবে না সরাই দাও, যার ফলে কি তোমার সমস্যা নাই, তো তোমার নেটওয়ার্কটা এখনও আছে। তারপরে হচ্ছে হলো ইফেক্টিভ, অবশ্যই ইফেক্টিভ। কখনও কোথাও ডিরেক্টলি তোমার ওই টপোলজি সিঙ্গেল টপোলজি ইউজ করা হয় না, মোস্ট অফ দ্য কেসেই তোমার হাইব্রিড টপোলজি ইউজ করা হয়। ওকে, অ্যান্ড যদি বাট সিচুয়েশন বেসডে সিঙ্গেল টপোলজি ইউজ করতে পারে, বাট নর্মাল কেসে সবসময় হাইব্রিড টপোলজি ইউজ করা হয়। ডিসঅ্যাডভান্টেজ অফ হাইব্রিড টপোলজি, অবশ্যই কমপ্লেক্স ডিজাইন। তোমার সবগুলো টপোলজিকে ইন্ডিভিজুয়ালি মেনটেন করতে হবে, এইটার মেনটেনেন্স রুলস একরকম, এটার মেনটেনেন্স রুলস একরকম, এটার মেনটেনেন্স একরকম, এবং ওভারঅল নেটওয়ার্কটার মেনটেনেন্স আরেক রকম। ওকে, কস্টলি হাব, অবশ্যই তুমি যে একটা এটার সাথে এটা কানেক্ট করবা, এটা এই কানেকশনের জন্য এখানে একটা হাব থাকা লাগতে পারে, রিপিটার থাকা লাগতে পারে, ঠিক আছে, সুইচ থাকা লাগতে পারে, যাদের মাধ্যমে তুমি এই একটা টপোলজিকে অন্য টপোলজির সাথে কানেক্ট করবা। তার মানে কি তোমার অবশ্যই ভালো সেন্ট্রাল ডিভাইস ইউজ করতে হবে, যার কারণে তোমার কস্ট বেড়ে যাবে। কস্টলি ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ অবশ্যই কস্টলি ইনফ্রাস্ট্রাকচার, এটা তোর বলার কিছু নেই, তাই না? তো এই ছিল তোমার হাইব্রিড টপোলজি সম্পর্কে ডিটেলস। এখন আমরা দেখব লাস্ট টপোলজি, সেটা ট্রি টপোলজি। এটা তো ইম্পর্ট্যান্ট না, বাট জানলে তোমার আইডিয়া বাড়বে। ট্রি টপোলজি ইজ এ টাইপ অফ নেটওয়ার্ক টপোলজি ইন হুইচ দ্য নোডস আর অর্গানাইজড ইন ফর্ম অফ ট্রি। দেখো, তুমি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি জানো ট্রি কীরকম থাকে। তুমি বিভিন্ন ধরনের যদি অ্যালগোরিদমে কোর্স করে থাকো, তুমি জানতে পারবে ট্রি থাকে কি, বাইনারি ট্রি এরকম থাকে না। তো ওই আইডিয়া থেকে যদি কোনো একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, সেটাকে বলা হয় ট্রি টপোলজি। অর্থাৎ যেই টপোলজি দেখতে ট্রি এর মতো কম্পিউটারের ভাষায়, সেটা হচ্ছিল তোমার ট্রি টপোলজি। এখন ট্রি টপোলজিতে দেখো একটা সেন্ট্রাল নোড থাকে, এটা হচ্ছিল সেন্ট্রাল নোড, এই পুরো কমিউনিকেশনটাকে, এটাকে রুট নোডও বলা হয়, কন্ট্রোল করে। তারপরে প্রত্যেকটা সেকশনের একটা করে রুট নোড থাকে, খেয়াল করছো? প্রত্যেকটা সেকশনের কিন্তু এক একটা করে রুট নোড আছে। আবার এই এই তিনজনের মধ্যে কি রুট নোড কে, এ না? সো এটাই হচ্ছিল রুলস তোমার ট্রি টপোলজিতে, যে রুট নোড থাকবে এবং স্ল্যাব নোড থাকবে। তো এটার মধ্যে আরেকটা শর্ত হচ্ছিল কোনো লুপ থাকা যাবে না, ঠিক আছে? যেমন এইটার সাথে এটা আবার কানেক্টেড থাকা যাবে না। ওকে, এটা হচ্ছিল তোমার বাইনারি রুলস। বাইনারিটি যদি তুমি জানো তাহলে এটাও বুঝতে পারবে আশা করি। তাহলে যদি এদের মধ্যে ডিরেক্ট এদের মধ্যে কানেকশন না থাকে, সেক্ষেত্রে কম্বিনেশন করবে কি, নোট 4 আগে নোট 2কে মেসেজ দিবে, তারপরে মেসেজটা নোট 5-এর কাছে যাবে। আর নোট 4 যদি নোট 7-এর সাথে কমিউনিকেশন করতে চায়, সেই ক্ষেত্রে কি, সেটা আগে যাবে নোট 2-এর কাছে, নোট 2 দিবে নোট 1-কে, নোট 1 দিবে এইখানে রুট নোটটাকে, এই রুট নোটটা দিবে তারপরে নোট 7-এর কাছে। এভাবে তারা কম্বিনেশন করতে পারে, এবং এটাকে চাইলেই তুমি এক্সটেন্ড করতে পারো এভাবে আদার্স আরও নোট অ্যাড করে করে, কিন্তু কোনো লুপ যাতে ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? তুমি চাইলেই কিন্তু বড় করতে পারতেছো। তো এটা একটা লার্জ কম্পিউটার নেটওয়ার্কের জন্য, যেখানে তুমি চাইতেছো সেন্ট্রালি কন্ট্রোলও করতে এবং সেটাকে বড় আকারেও বড় একটা নেটওয়ার্কও ক্রিয়েট করতে চাচ্ছ, তখন বেসিক্যালি ট্রি টপোলজিটা বেস্ট। তো এটা অ্যাডভান্টেজ হচ্ছে স্কেলেবিলিটি। এইমাত্র দেখালাম যে আমি কীভাবে এটাকে তুমি বড় করতে পারো, এই কারণে এটা স্কেলেবল। অর্গানাইজড স্ট্রাকচার, অবশ্যই অর্গানাইজড স্ট্রাকচার। খেয়াল করছো কি সুন্দর মতো যে সবার প্রত্যেকটা ব্রাঞ্চের একটা করে রুট নোট থাকবে, সে এদেরকে কন্ট্রোল করবে, তাই না? তাহলে কি একটা অর্গানাইজ ওয়েতে তোমার কমিউনিকেশন হচ্ছে। ফল্ট আইসোলেশন, হ্যাঁ সমস্যা নাই, ধরো এখানে যদি ফল্ট হয়, তুমি এখানের কমিউনিকেশনে ইফেক্ট পড়বে না। ওকে, তারপরে চলে ডিসঅ্যাডভান্টেজ অফ টপোলজি। হ্যাঁ, কমপ্লেক্সিটি বাড়বে, যত নোডের সংখ্যা বাড়বে তোমার কমপ্লেক্সিটি বাড়বে, হাই কস্টও বাড়বে, মেনটেনেন্স খরচও অনেক বেশি বেড়ে যাবে। কারণ তুমি চাইলেও এখানে ওয়্যারলেস করে কিন্তু কমিউনিকেশন করতে পারতা, বাট যেহেতু তুমি ট্রি টপোলজি ইউজ করছো, তোমাকে এইটার সাহায্যেই কমিউনিকেশন করতে হবে। তার মানে ক্যাবেলের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং তোমার কস্টও বেড়ে যাচ্ছে, এবং মেনটেনেন্স করাও কিন্তু টাফ। রুট নোটগুলোকে প্রত্যেকটা সেকশনে রুট নোট সিলেক্ট করতে হবে, তাদের ইন্ডিভিজুয়াল কিছু কাজ থাকবে, আবার সেন্ট্রাল নোডের কিছু কাজ থাকবে। তো এই ছিল তোমাদের ডিটেলসে প্রত্যেকটা টপোলজি সম্পর্কে আইডিয়া। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।